অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৭৫। রাত সোয়া ২টোর সময় হামজা আকস্মিক রিমিকে ছেড়ে সাদা চশমাখানা টেবিলের উপর রেখে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তার ভেতরে কিছু তৈরি হল, জটিল কিছু। ততক্ষণ হামজার মস্তিষ্ক কাটার মেশিনের ব্লেডের মতো চলেছিল। সামনে যা আসবে ফালা ফালা হয়ে যাবে। রিমি কাঁদছে, কিন্তু হামজা থামানোর চেষ্টা করল না। তার আবার বুকও জ্বলছে। এই জ্বলন অবর্ণনীয়। ব্যক্তিগত দুঃখ। এটা নতুন তার জন্য। ব্যক্তিগত দুঃখ বলতে এক অপরিচিত ব্যাপারের সাথে সে কিছুদিন চলাফেরা করছে। হামজা কখনো কাউকে ভালোবাসেনি, কিন্তু রিমির ক্ষেত্রেও কি কথাটা খাটে? এই প্রশ্নটাই সমস্যা তৈরি করছে মূলত। রিমি তাকে শাস্তি দিতে যে পন্থা অবলম্বন করেছে তার দায়ভার কার? জয়ের বুয়ের নয়? হামজা কি ছাড়বে সেই দুঃসাহসী নারীটিকে? ধরলে নারীটি সইতে পারবে হামজার থাবা? সে ফতোয়া বদলে একখানা নেভিব্লু পাঞ্জাবি পরল। এসির নিবিড় হাওয়ায় ঘুম জড়িয়ে আসছে চোখে। মস্তিষ্কের ভারে তার কঠিন শরীরটাও নুইয়ে আসা ভাব। ঘুমটা দরকার হামজার। তার আগে কিছুটা মদ খাওয়া দরকার, নয়তো এই অস্থিরতায় ঘুম আসে না। তার জন্য জয়কে দরকার। কিন্তু জয় বরঘরে আজ। জয়ের রুমখানা পেরোনোর সময় দেখল দরজার নবলক। জয়ের বউ ভেতরেই ঘুমাচ্ছে তো। ব্যক্তিত্বের চাপে রাত দুপুরে নবটা ঘুরিয়ে জয়ের ঘরে উকি দিয়ে ওর ঘুমন্ত বুকে দেখার কাজটা করা হল না। তবে একটা নিশ্চয়তা আছে বটে, জয়কে এখনও পুরোপুরি বশ করতে পারেনি ওর বউ। এটাই ধারণা হামজার। ঘরেই আছে আরমিন। ২:৩০টার দিকে হামজা সংসদ সদস্যের বাসভবনে পৌঁছাল। দারোজান ঘুমে ঢুলছিল। হামজা না হলে সে ফটক খোলা তো দূর, লাগলে একটা মার্ডার করত। এমপি সাহেবের নিরাপত্তা প্রথমত। কিন্তু হামজাকে দেখে হুডমুডিয়ে উঠে এসে সালাম ঠুকে বলল, স্যার আপনার জন্যে মেলাক্ষণ বসেছিল, এখন মনে হয় শুইয়া পড়ছে। হামজা চুপচাপ নিশাচরের মতো ভেতরে ঢুকল। হাতে দুটো ফাইল, কেস ফাইলের কপি, অভিযোগপত্র। আরেক হাতে একটা মাঝারি ঝোলা গাড়ি থেকে বের করল। মাঝরাতে সংসদ সদস্যের বসার ঘরখানা হামজার শরীরের কড়া সুগন্ধির রহস্যে মেখে উঠল। নেমে এলেন ভুড়ি দুলিয়ে সংসদ সদস্য সাহেব। বট করে হাসলেন। হাসল না হামজা। তার ভরিক্কি সৌম্য চেহারা, আধার কূপের মতো চোখ দুটো স্থির, শান্ত, ঠিক শিকারি পেঁচার মতন। সে সালাম অবধি দিল না। এমপি সাহেব বললেন, তোমার রাত ১২টায় আসার কথা ছিল। সোফায় বসে ফাইলগুলো এগিয়ে দিয়ে হামজা বলল, ওদিকের ব্যবস্থা কতদূর করলেন? ফাইলগুলো দেখতে চাইলেন এমপি সাহেব। হামজা বাধা দিল, পরে দেখে নেবেন। আমি শেষ রাতের গাড়িতে রাজধানী যাব। কথা শেষ করি। মাসুদ, চাপানি দে রে। লাগবে না, আলোচনায় আসি। হামজা ঝুলা থেকে মোট ৩টা হ্যান্ডগান ও ৪টা লোডেড ম্যাগাজিন বের করে সেন্টার টেবিলের উপর রেখে বলল, এগুলোর লাইসেন্স নেই। লাইসেন্স শুধু আমার একটা পিস্তলের আছে। এগুলো এখন বাড়িতে রাখা যাচ্ছে না। আপনি রাখুন, পরে নেব। রেগে উঠলেন এমপি সাহেব, তার মানে যখন তখন তল্লাশি হবার পর্যায়ে আছো? হ্যাঁ, মরতে বাকি রাখুনি? হামজা নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল। দুশ্চিন্তার ছাপ দেখা গেল এমপির মুখে। ঘন ঘন মাথা নাড়লেন। তোমার জয় যা করছে ভালো করেনি। ভালো করেনি। ওর সেই অভ্যাস নেই। সে যা হোক, পলাশ আজগর মার্ডার কেইসে পুলিশ এখনও ডেড পায়নি, অথচ জয়কে সাসপেক্ট নম্বর 1-এ রেখেছে। মাঝহার, ঝন্টু কাকাসহ আরও পুরনো কেসগুলোকেও নতুন করে খুলেছে। গোড়া থেকে সব তদন্ত শুরু হয়েছে স্পেশাল ব্রাঞ্চগুলোতে। সেখানে আমার বাড়িটা গবেষণার বিষয়। বুঝতে পারছেন? অবাক হলেন এমপি। কে খুলেছে সেই সব কেস? বলব সব। এখন কথা হলো, কয়দিন যে চাপাটা দিয়েছিলাম তা আলগা করেছে কেউ বা তারা। তাকে এবং তাদেরকে ধরে বলি দিলেও এখন আর তা ঢাকা যাচ্ছে না। চারদিকের অবস্থা ভালো না। অন্তত এটার কাজ দ্রুত এগোনো দরকার আপাতত। ঢাকা থেকে ফিরে আমি নিজেই একবার যাব পুলিশ কাস্টাডিতে। অন্তত একটা নোফল্ট স্টেটমেন্ট দিয়ে আসতে হবে, নিজেকে সাফ রাখতে হবে যথাসম্ভব। কিন্তু জয়কে আমি থানার বারান্দায়ও দেখতে চাই না। গভীর বার্তা দিল হামজা। গলার স্বর চড়ল এমপির। শোনো ইয়াং ম্যান, ঠান্ডা ঠান্ডা। তুমি নিশ্চিত মার্ডার আর তার কালপ্রিটকে পবিত্র গোলাপ ফুল বানানোর প্রস্তাব করতে আসছ? নরকে যাওয়া কাম এইটা সহজ নাকি? হামজা নির্বিকার বসে রইল।
2 গ্লাসে 1 শট অ্যালকোহল, 2 করে পুদিনা পাতা, 1 টুকরো আদা, একটু বিট লবণ ও সোডা মিশিয়ে 2 ড্রিঙ্ক তৈরি করলেন এমপি সাহেব। একটা গ্লাস হামজাকে এগিয়ে দিয়ে বললেন, পুলিশ পলাশের বডিটা পেয়ে গেলে ব্যাপার হাতছাড়া হয়ে যাবে গো হামজা। ওইটার ভালো ব্যবস্থা করো। বডি পাবে না। হেলান দিয়ে বসে গ্লাসে 2 চুমুক দিল হামজা। পাবে না? খাবার হিসেবে কুকুরের পেটে চলে গেছে। হজম হয়ে গেছে। আপনি আপাতত ব্যবস্থা করুন যেন জয়কে ইন্টারোগেশনে ডাকা না হয়। পুলিশ ফোর্সের প্রমাণের হিসেবে এত সহজে যাবার নয়। আমি বেঁচে আছি এখনো। এমপি সাহেব একটু দুঃখিত ও অবাক হয়ে বললেন, এত খারাপভাবে মারলে পলাশ ছেলেটাকে? সোজা হয়ে বসে ঘাড়ে হাত রাখলেন এমপি সাহেব। কিছুক্ষণ হাঁ করে শ্বাস ফেলে বললেন, ডুবো না হামজা, কোনোভাবেই ডুবো না। যেমনে ভাসতেছ, একবার ডুবলে জাহাজের ভাঙা পাটাতনও পাওয়া যাবে না গো। দলের 6টা ছেলে পুলিশ হেফাজতে। রূপকথা আজগর, পরাগ ওরা নিজেদের শেষ সময় গুনছে শেলের পেছনে। আমার কবির বন্দী। আবার জঙ্গি সুজোরের বাচ্চারা যখন তখন হামলা করবে আমি নিশ্চিত। আরেকটা কিছু চাল চালছে। ভেতরে ছিদ্র হওয়া ব্যাপার। আমার ব্যক্তিগত। এমপি সাহেব সতর্ক চোখে তাকিয়ে আছেন বুঝে সংযত হয়ে উঠল হামজা। সে ব্যক্তিগত আলাপ পেড়ে ফেলেছে ক্রোধে। এক সামান্য নারী তাকে মুচড়ে রেখে দিয়েছে তা লোক জানার নয়। সে বলল, বাড়িতে নিরাপত্তার বাঁধ প্রায় ভেঙে গেছে। সেদিন ভেঙেছে যেদিন মুরসালিম বাড়িতে দেদারসে ঢুকে পড়েছিল। সোজা হয়ে মনোযোগ এনে বসলেন এমপি। একটা কথা বলবে হামজা? হামজা বুঝল কি বলবেন এমপি। সে চুপ রইল। এমপি বললেন, তোমার বাড়িতে তোমাকে জড়িয়ে কোনো বিরোধী আগাছা বেড়ে উঠেছে বলে আমার ধারণা। সেটা কি জয় নয় তো আবার? ঝানু রাজনৈতিক লোকের সঠিক আন্দাজ হামজাকে ক্ষুব্ধ করে তুলল। কিন্তু সেই আগাছা জয় নয়। বরং জয় নিজেই সেই আগাছার শিকার হতে চলেছে। তাকে উদ্ধার করা দরকার। হামজার ভেতরে আবারও একটা ভয়ের উদ্রেক হল। সে কেন এই মুহূর্তে রুমে ঢুকে আরমিনকে গলা টিপে মেরে এলো না? কিন্তু তার উত্তেজনা বাইরে আসে না বলে ভেতরে তা চেপে গিয়ে বলল, আমার বাড়িতে এখন শুধু প্রতিবেলা পুলিশি তল্লাশি চলবে। থামাতে পারব না। সন্দেহ গাঢ় করা যাবে না। থামালেই আগ্রহ পেয়ে বসবে। সেক্ষেত্রে তল্লাশি পুরোদমে করতে দেবার জন্য সহযোগিতা করতে হবে আমাকে। হামজা থামল। পূর্ণ মনোযোগী হলেন এমপি সাহেব। হামজা ঠোঁট কামড়ে বিরতি কাটিয়ে ইঙ্গিতবহ সুরে সূক্ষ্ম গলায় জানালো, বটঘর পরিষ্কার করতে হবে। এমপি সাহেব থুতনিতে হাত চেপে বসলেন। আমার বাড়িতে হ্যান্ডওভার করবে ওদের? আমার বেসমেন্টে রাখতে পারো। আমার বাড়িতে পুলিশে তল্লাশি চলে না। হাসলেন এমপি। সোজা উপরে অথবা কারাগার। বটঘর থেকে আপনার বাড়িতে ওদেরকে অতিথি করে পাঠাতে এই মাঝরাতের মিটিংয়ে আমি আসিনি। অশিষ্ট শোনাল হামজার গলা। তো এখন কি চাও? মুরসালিম মহানকে মেরে হাত ময়লা করব না আমি। ওকে পচানোর শখ আমার। কারাগারের ব্যবস্থা করবেন আপনি। বাকি ছোটবড় যা আছে আমি সামলে নেব। তার জন্য অন্তত কটা দিন চাই। আপনি সেই কয়টা দিন পুলিশকে আমার বাড়ি থেকে মাইলখানেক দূরে রাখুন। আপাতত এইটুকু মাস্ট বি। মাথা নাড়লেন এমপি। মুরসালিন সাবেক ব্রিগেডিয়ারের ছেলে। সরকারি ক্ষমতা সামান্য হলেও আছে বলা চলে। আর আমি আমার ক্ষমতার অপব্যবহার রয়েছে করতে চাই। জানো, অতি ভোজন মানুষের পাকস্থলীর হজমশক্তি কমিয়ে দেয়া। ধীরে ধীরে খেলে অনেক খাওয়া যায়। ও রাষ্ট্রবিজ্ঞানে পড়া শিক্ষিত ছেলে। ওকে ভেতরে দিতে হালকা হলেও একটা টোপ চাই। যেন আমার রেপুটেশন সাফ থাকে, এমনকি আমার পালিত প্রশাসনের কাছেও। আমি আপনাকে ভারী টোপ দিতে এসেছি। ভ্রু জড়ালেন এমপি সাহেব। হু? চট করে অভিব্যক্তি বদলাল হামজা। কিন্তু কথা হলো, আপনি নিতে পারবেন তো? আচমকা এমপি সাহেব নড়েচড়ে বসলেন। হামজা ভনিতা করার ছেলে না। বারুদ সে। হামজার ভনিতায় বিভ্রান্ত হয়ে তিনি চিন্তিত হয়ে পড়লেন। হামজা বলল, আমার উপরে রাগ করতে পারবেন না। আমি আসলে আমার নিজেরও কিছুটা স্বার্থ ছিল বটে। এই এক কথায় কাজ হয়ে গেল অবশ্য। এমপি সাহেব পণ করে নিলেন নিজের অজান্তেই, হামজা এখন চিরন্তন সত্যি বলবে। এই হামজা, ধাঁধা বানাবা না। তোমার মুখে সরাসরি কথা শুনতে ভাল লাগে। সীমান্তকে মুরসালিন খুন করেছে। এমপি সাহেব যেন দুম করে দমে গেলেন চমকে। একেবারে দেবে বসে গেলেন সোফায়। হামজার মিথ্যেটা সত্যির চেয়েও বড় সত্যির হয়ে ওঠে মানুষের কাছে। কারণ হামজা দক্ষ, নিখুঁত তার ধূর্ততার চাল। তুমি আজকে আজ আমারে এই কথা বলতেছ?
আমি পাগলের মতন মাসের পর মাস খুনিরে খুঁজছি। ঝানু পলিটিশিয়ান হামজার সাথে টিকলেন না, দিশেহারা হতে দেখা গেল তাকে। হামজা নির্বিকার চিত্তে বলল, ওই যে বললাম স্বার্থ। আমি যদি তখনই বলে দিতাম মুরসালিনী সীমান্তর খুনি, আপনি ওকে তখনই মেরে ফেলতেন অথবা জেলে দিতেন। কিন্তু জয়ের পুরনো হিসেব আর আমার উদ্দেশ্য ছিল ওকে দিয়ে। কিন্তু আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, ওকে দিয়ে আমার কাজ ফুরোলে আপনার হাতে তুলে দেবার। আজ সেই দিন। এমপি সাহেব কিছুক্ষণ থম মেরে বসে রইলেন। সীমান্ত এমপি সাহেবের স্ত্রীর বড় ছোট ছেলে। হামজার বোনের সাথে ছেলেটার বিয়েতে এমপি সাহেবের হাত ছিল, তা হামজা জানে না। বিষসটা আজও চেপে গেলেন। কেবল সীমান্তর মায়ের অবস্থাটা চোখে ভাসল। মহিলা ছেলের শোকে অন্ধ প্রায়। পুত্রবধূর নাম একবারও মুখে নেন না, নাতনির নামও না। কিন্তু ছেলেকে হারিয়ে পাগল প্রায়। রোজ কল করে বলেন, তুমি এমপি হয়ে কি লাভ? কি লামটা কি? এমপি সাহেবের ইগো খুব আঘাতপ্রাপ্ত হয়। উনার ইচ্ছে করল এই মুহূর্তে সীমান্তর খুনি মুরসালিনকে ধরে খণ্ড খণ্ড করে পুকুরে শক করে পোষা কুমিরকে খেতে দিতে। হামজা বর্ষি ফেলে চুপচাপ সোফার উপর বসে রইল। এমপি সাহেবের ভাবুক মুখটা দেখে তার হাসি পাচ্ছে। প্রমাণ আছে তোমার কাছে? তা জোগাড় না করে খবর দেব আমি আপনাকে? রাগ ভুলে একটু সন্তুষ্টি এলো ছেলেটার উপর এমপির মুখে। কি আছে? অস্ত্র। চাপ্পড় দিয়ে কুপিয়ে মেরেছিল সীমান্তকে। সেটা রক্তাক্ত অবস্থায় আমি উদ্ধার করতে পেরেছি। শুকনো রক্ত। এরপর ভীষণ দুঃখিত ভঙ্গিতে বলল, আমি কিভাবে আমার বোনের বিধবা হবার এই শোক সহ্য করেছি তা আর না বলি। শুধু বলবো মুরসালিনের ক্ষেত্রে আমি যতটা ধৈর্য ধরেছি আর কেউ এতটা সুযোগ পায়নি আমার কাছে। তুমি এখান থেকেই ঢাকা চলে যাবে? হামজা জানালা দিয়ে অন্ধকার দেখতে দেখতে মাথা নেড়ে সায় দিল। এমপি সাহেব জানালেন, একটু আগে বড়ঘরে বাপ্পি কামরুল, দোলন সাহেব, রবিউল গেছে। জয় বাড়িতে না? ও বড়ঘরেই আজ। ওরা কেন গেছে? এমপি সাহেব চোখের শীতলতায় বোঝালেন, ওদেরকে ছিঁড়তে। এক একজন যদি দু চারটে করেও মারে সেটুকুই বা আসে কোত্থেকে। মুখে বললেন, দোলনকে পাঠিয়েছি শেষবার জিজ্ঞাসাবাদ করতে। ঘাঁটিটা কোথায় ওদের সংগঠনের? জানা দরকার। কিন্তু এখন মনে হচ্ছে দরকার ছিল না। আমি আর্মির বেটাকে জিন্দা কবর দেব এবার। আর স্টেটমেন্টের চিন্তা করব না। ঢাকা যাবার পথে জয়কে একবার কল করে জানতে ইচ্ছে করেছিল হামজার বড়ঘরের খবর। আরমিন হামজার অনুপস্থিতিতে কি ঘটাচ্ছে তা নিয়েও ভাবনা এলো। কিন্তু তাকে সকাল হতে হতে রাজধানীতে পৌঁছাতে হবে। ফিরে এসে আবার বসল সেই লোহার খণ্ডের উপর। অন্তুর হাতটা ধরা তখনও। অন্তু দাঁড়িয়েই রইল। শরীর ভালো লাগছে না। চোখের সামনে মাঝে মধ্যেই অন্ধকার হয়ে আসছে। অবরুদ্ধ বড়ঘরটা জুড়ে ভ্যাপসা গন্ধ। পেট গুলিয়ে বমি আসতে চাইছে। মুরসালিন জয়কে বলল, তুই তো আমার কাছে এত সময় দিস না। আজ তোর গুরু কোথায় রে জয়? তোদের নাম্বার লেগে যাচ্ছে তো। দোয়া কালেমা পড়। ঢাকা গেছে। মুরসালিন ঠোঁট বাকিয়ে হাসল, নয়তো আমার কাছে তোকে বেশিক্ষণ ছেড়ে রাখার রিস্ক সে নিত না। জয় ক্লান্ত পরিশ্রান্ত দেহটা হাঁটুর উপর একটু ঝুঁকিয়ে বসে বলল, তুই মারিসনি তো কে মেরেছে জিন্নাহকে? সত্যিই মরে গেছে রে জিন্নাহ? মুরসালিন বলল, জয়নাল আমিরকে মারার জন্য তুই আমার আব্বার হৃৎপিণ্ড খণ্ড করেছিলি, এবার যে জিন্নাহকে মেরেছে তার কি করবি সেটা জেনেই আমি তোকে সব বলে দেব। বল। জয় একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট উল্টে বলল, আমি সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি আমির বংশ নির্বংশ হবে। তারপর আসলেই সেইটার প্রক্রিয়া শুরু হইল এক রাইতে, তখন আমার বয়স 7। এটা বহুত লোকের আকাঙ্ক্ষা, কামনা, আমার বংশে কেউ থাকবে না। বড়বাবা এই কথাটাকে সহ্য করতে পারত না। বড় হয়ে আমি টের পেলাম আমিও পারি না। তুই জানিস মুরসালিন, আমার কেউ নাই। বাপদাদা চাচা ভাই আমার আগে পিছে কেউ নাই। আমি এতগুলো দিন দিলের ভিতরে পুষলাম আমি ছাড়াও আরেকটা দেহ আছে যার শরীরে আমিরদের রক্ত বইছে। আইস তুইকাস সেও নাই। তাইলে আমি যে এমন বহুত লোকরে মারছি যারা আমারে নির্বংশ লেজকাটা বলছে, তাদের কাছে যাইজা আমার কি এখন মাফ চাওয়া উচিত? মুরসালিন চুপ করে কেবল জয়ের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। জয় ঢালাই মেঝে দেখছে। সে নিজের কথা বলার সময় মানুষের চোখ রাখে না। বড় ভয় লোকে চোখের কথা না পড়ে ফেলে। মুরসালিন বলল, এমন অসংখ্য সত্তার কাছে মাফ চাওয়ার আছে। কিন্তু আফসোস তুই তাদেরকে পাবি না আর। তারা কেউ আর তোকে ক্ষমা করতে দুনিয়াতে নেই। জয় হেসে ফেল, তার মধ্যে প্রধান তোর বাপ আর ভাই। তাই তো।
হতেও পারে। যদি বলি হ্যাঁ, খুব ভুল হবে না। কেন জানিস? হ্যাঁ জানি। কারণ তোর বাপ আমার দেবতা আছিল। কত আদর যত্নে আমারে বন্দি কইরা রাখছিল, কত সুন্দর দিন কাটাইলাম, সেলিমরে চোখের সামনে দেখতে দেখতে পাগল হইলাম। মুরসালিন বড় আফসোসের সাথে বলল, তুই সেই মানুষটাকে কেবল নিজের নোংরা, পাগলাটে দৃষ্টিভঙ্গি দিয়ে ভুল বিচার করে খুব নৃশংস মৃত্যু দিয়েছিস, যে তোকে 3টা বছর আগলে রেখেছিল। জয় কেসে উঠল। আগলে রেখেছিল? কস কি বাপ? মাথা ঘুরতেছে। এক গ্লাস নেবু পানি খাইতে পারলে জানডা শান্তি লাগত। এটাও স্বাভাবিক। একজন অবিশ্বাসীর কাছে ধর্মীয় আচার শিক্ষাটা জুলুম মনে হওয়াই উচিত। মাথা দুলালো, না। আমি অবিশ্বাসীকে বলে? আমি হইলাম একজন সচেতন লোক। আমার বিশ্বাসের মেলা দাম। আবার আমার এই অবিশ্বাস বারবার ঠিক প্রমাণিত হয়েছে। কেমনে শুনবি? মুরসালিন তাকিয়ে রইল। জয় বলল, আমি নিজে বহুত মাইংসের কাল হইছি, যারা বিশ্বাসী, ধর্মে পালনকর্তায়। কিন্তু ওদের ধর্ম আর পালনকর্তা ওদেরকে আমার হাত থেকে রক্ষা করে নাই। যেমনটা আমারে করে নাই। কাঁধ ঝাঁকাল জয়। হতাশ সুরে চোখ ফিরিয়ে বল, মুরসালিন, তুই জন্মেইছিস অবিশ্বাসী হয়ে। যে পঙ্গু কারণগুলো তুই তোর খোদাদ্রোহ অথবা দেশদ্রোহের দেখাস, তা শুধুই তোর স্বার্থপরতার বহিঃপ্রকাশ। মুচকি হাসল, এই অবিশ্বাস আমার খুঁটি মুরসালিন। আমি বিশ্বাস করতে জানলে কবে কোথায় নিশ্চিহ্ন হয়ে যাইতাম। আমি আমাকে মানি, শুধু আমাকে। কিন্তু যখন বিশ্বাসের কথা ওঠে, আমিও আমার কাছে বেকার। আমি শুধু মানি, আমি নিজে নিজেকে বানিয়েছে অপরকে ভেঙে, সে হাসতে শিখেছে মানুষকে কাঁদিয়ে। মানুষ তারে নিজ থেকে কিছু দেয় নাই, মাঝে মধ্যে তো বাঁচার জায়গাটুকুও দিতে চায় নাই। তোর আল্লাহ কিছুই দেয় নাই তারে। একটা পরিবার, একটা ঠিকানা, একটু সঙ্গ, একটু স্নেহ, এই অভরসা তোর ধর্মের হাতে কামানো। তোর ধর্ম তোরে কি দিছে? এই বন্দিৎসা। বন্দি তো তুইও। তোর নফসের কাছে বন্দি, তোর অপ্রকৃতিতস্থ বিকৃত চিন্তাধারার কাছে বন্দি। মদ ও পাপ সেই কারাগার, যা মানুষকে সাময়িক স্বস্তি দেয়, সাথে দেয় চিরস্থায়ী বন্দিত্ব। এই দুটোর মাঝে বিরতি এলেই পাপী ও নেশাগ্রস্তর ছটফটে মৃত্যু অনিবার্য। তোর রূহ সেই পাপের কাছে বন্দি। ঠোঁট বাকাল জয়, আর তুই অন্ধবিশ্বাসের কাছে। দেখ ভাই, আমি বিশ্বাস করি না। আমার জীবনটা খারাপ। তুই একজন খাঁটি বিশ্বাসী, ভালো লোক। তোর জীবনরা আরও খারাপ। তাইলে বিশ্বাসী আর অবিশ্বাসীর পরিস্থিতি যদি একই হয়, আমি খালি খালি আমার বিশ্বাস খরচা করবটা কেন? বিশ্বাস বেচে একদিন বড়লোক হব আমি। মুরসালিন দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। বিশ্বাস করতে শক্তি লাগে। অসীম শক্তি। তুই ভীষণ দুর্বল। বিশ্বাস হলো কাচ, যা ঠুনকো আর ততটাই ধারালো। যখন ভেঙে যাবে, আর তা বিঁধলে সেই রক্তক্ষরণে তোর মৃত্যু হতে পারে। কাচ ভীতুদের হাতিয়ার হতে পারে না। কাচ নিয়ে খেলতে সিনা চাই বিশাল। তুই ভীতু। তোকে সামান্য আঘাতেও ভেঙে টুকরো টুকরো করে ফেলা যায়। আর সেই ভাঙনটা ধরে ভেতরে, যেটা আরও ভয়ানক। মাথাটা নত করে নিঃশব্দে হাসল, তুই আমার অতখানি সহ্য করিস নাই। মুরসালিন হেসে উঠল, তাই তো। আমি তোর অতখানি সহ্য করিনি, তোর চেয়ে বেশি হয়ে গেছে। আলতো মাথা নাড়ে, তাই নাকি? আমি তুই শুধু পথের বৈপরীত্যে আলাদা, নয়তো আমার কাছে সবরকম সুযোগ ছিল তুই হয়ে যাবার। জয় দুপাশে মাথা দুলিয়ে হাসল, আমি হওয়া সহজ না। খুব সহজ। তুই হওয়া খুবই সহজ। বলিস কি? প্রসেসিংটা বলতো। আবার জন্মাইলে সহজ পদ্ধতিটা ট্রাই করব আমির হবার। প্রসেসিং কি? পঙ্গু দৃষ্টিভঙ্গি, ঠুনকো বিশ্বাস, অপাত্রে কৃতজ্ঞতা, একপাক্ষিক বিচার, স্বার্থলোভী ধর্মভরসা। আবার সেই ভরসা, বিশ্বাসের প্যাচাল। সম্বন্ধীর ছাওয়াল আমি অবিশ্বাসী, তাতে তোর আব্বার কি হে? তোরে তো আমি আমারে হেদায়েতের নসিহত করতে বলি নাই। ধর্ম ছাড়া যে কেউ তুই। আমিও হয়ে যেতাম। ওই যে বললাম, সব সুযোগ ছিল। শুধু পারিবারিক শিক্ষা ও দৃষ্টিভঙ্গিটা আলাদা হওয়ায় আজ আমি তুই প্রধান বিরোধী। আমার তো পরিবার নাই। আমার কাছে যে পরিবার ও শিক্ষা ছিল তা অন্তত তোর কাছেও ছিল। কিন্তু সেটাকে তুই ভরসা করিসনি, উল্টো ঘেন্না করেছিস, সেই শিক্ষাগুলোকে শত্রু মেনে নিয়ে সেটার বিরুদ্ধে বরং লড়াই করেছিস। জয়ের নাক শিউরে উঠল, তোর আমার পরিস্থিতি কি এক ছিল? মুরসালিন জবাব দেয়, আংশিক না। পরে হ্যাঁ। তুই আমার আব্বাকে মেরেছিস, তখন আমরা 3 ভাইবোন অন্তত ততটুকু ছোট, যখন আব্বাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল।
কিন্তু সেই বয়স থেকে দলীয় হামলায় যাযাবর জীবযাপন করেছি আম্মাকে সাথে নিয়ে। শেষমেশ আব্বার বদৌলতে মুরসালিন একটা চাকরি পেল, কিন্তু তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ এলো। এই আমি জেল খাটা, পুলিশের হয়রানি, তোদের দাবরানি খেতে খেতে অনার্স পাশ করলাম। তোর শরীরের আঘাতের চিহ্ন গুণে আমার সঙ্গে মিলিয়ে নিস, পূর্ণ আছে। তারপর আমার বোন মুরসালিন কেমন করে যেন হাসল এই পর্যায়ে। পার্থক্য হলো এসব আমাকে আমার পথে আরও অটল করেছে, আর তোকে ছিটকে বিপথে নিয়ে ফেলেছে। পার্থক্য ওই বিশ্বাস আর দৃষ্টিকোণের। আজ এতগুলো দিনে আমার রক্ত ছাড়া আর কিছু বের করতে পারেনি তোর গুরু। হয়তো এটা আমার বিশ্বাস, আমার ধর্মবিশ্বাস, আমার একত্ববাদ। তুই স্বার্থে আল্লাহকে তোর রক্ষার হাতিয়ার কল্পনা করেছিস, কখনো তাকে বিশ্বাস, মনে প্রাণে ভরসা অথবা পালন করিসনি। তোকে বলা হয়েছিল আল্লাহ রক্ষাকর্তা। যখন তোর বিপদ এলো তোর আল্লাহর কথা মনে পড়ল। কিন্তু বিপদ রক্ষা হলো না, তুই বিমুখ হয়ে গেলি। ধর্মবিশ্বাস তোর কাছে বিপদের হাতিয়ার হয়েছিল, জীবনটা তোর কাছে এক্সপেরিমেন্টাল হয়েছিল। তুই তোর চাচার ধাঁচে গড়ে ওঠা এক অন্ধ স্বার্থন্বেষী। ইনডাইরেক্টলিও স্বার্থপর বলিস না আমাকে। আমার ভেতরে বেঁধে ভাজোলেন্স হয়ে যাইতে পারি। ঠিক আছে, ডাইরেক্টলি বললাম। তুই খুব নিম্নমানের স্বার্থবাদী, সুবিধাভোগী মানুষ। মাথা নাডল, মেজাজ বদলাস না আমার। বরবাবা আসবে না এখানে? আমাকে বল। দোলন সাহেব হেসে বলে উঠলেন, মুরসালিন মহান, সেই একটা জয়নাল আমির তো তোমার ভেতরেও আছে। মুরসালিন ইঙ্গিত বুঝল। তার চোখ দুটো দিয়াশলাইয়ের কাঠির মতো জ্বলে উঠল। সেই চোখ সামলে অদ্ভুত হেসে বলল, আমি মুরসালিন 500 বার জন্মালে 1000 বার আমার বোনের ধর্ষককে বলি দিয়ে সেই রক্তে গোসল করব স্যার। এখানে কোনো যুক্তিতর্ক, ঠিক বেঠিক, আইনধর্মের কোনো ঠাঁই নেই। এসবে কোনো আফসোস ও পাপের চিন্তা আমি রাখিনি ভেতরে। শুধু জানি আমার বোনের ধর্ষকের রেহাই নেই যতদিন আমার শ্বাস চলছে। হুমায়ুন পাটোয়ারির মৃত্যু আমার হাতে লেখা ছিল, আরেকজনেরটা বাকি। দোলন সাহেব জানালেন, তারটা তোমার হাতে লেখা ছিল না। মুরসালিন ভ্রু জড়াল, পলাশ আজগর মরে গেছে স্যার। কে মেরেছে? দোলন সাহেব চুপ রইলেন। অথচ মুরসালিন চট করে ধরে ফেল ব্যাপারটা। কেন? জয় তার দোসরকে মেরে ফেলেছে কেন? ও কি ওর কোনো শুভাকাঙ্ক্ষীকেই মৃত্যু ছাড়া অন্য প্রতিদান দেয় না? কি চলছে বাইরে? দোলন সাহেব প্রসঙ্গ ধরলেন, জয়নাল আমিরের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কেন? মুরসালিন জানব ও জেবাও জয়নালের বোন ছিল। মুরসালিনের চোখ কি ভিজে উঠেছে। বিস্মিত হল তাকে দেখা মানুষগুলো। এই মুরসালিন রক্তে গোসল করে উঠলেও পাথরের মতো অন্ধ, আজ তার কণ্ঠস্বর ভেঙে এসেছে। মুরসালিন তা লুকোতে আলগোছে হেসে উঠল, এই দুনিয়ার প্রত্যেকটা ভাই এক একটা জয়নাল আমির হোক। আমিও জয়নাল আমির স্যার। কিন্তু মজার ব্যাপার হল, আমার জয়নাল আমিরত্বে নিজের বোনের ইজ্জতের বদলে অন্যের বোন মায়ের ইজ্জতের নেশা নেই, যা আমির বংশে আছে। আমার জানামতে জয় তখন দিনাজপুরে ছিল না। যা আসত না স্যার। ভাড়াটে লোক দিয়ে সৈয়দ বাড়ির নারীদের ইজ্জত ছিনতাই করা মানুষের ভাতিজা জয়। ইজ্জতের বদলে ওরা ইজ্জত নিতে জানে স্যার। নিজের স্ত্রীকেও ছাড় দেয়নি। সেই ইতিহাসও পড়া আমার। অন্তু আশ্চর্য হয়ে বসে পড়ল মেঝের উপর। জয় এখনও সেই ঢালাই মেঝের দিকে তাকিয়ে আছে। একটাবারও চোখ তুলে তাকায়নি যতক্ষণ দোলন সাহেব ও মুরসালিন কথা বলেছে। অন্তু অন্তত এবার আশা করেছিল জয় মুরসালিনকে কঠিন আঘাত করবে। জয় ঝুঁকে বসে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কপালে ঘষছে। মুখটা শক্ত, নাকের পাটা শিউরে উঠেছে, কিন্তু শান্ত। চাপা অস্থিরতা কপালের ভাঁজে দেখা গেল। এক হাতে তখনও অন্তুর হাত। বেশ কিছুক্ষণ চুপ থেকে জয় কেবল জিজ্ঞেস করল, জিন্নাহরে কে মারছে মুরসালিন? দোলন সাহেব কিছু বলতে গিয়েও থামলেন। আর লাভ নেই। মুরসালিন চোখ দুটো আলতো করে বুঝে হাসল, তোর গুরুকে জিজ্ঞেস করতে হবে। মুখ তুলে চাইল। অনিয়ন্ত্রিতই তার হাতের মুঠি শক্ত হয়ে অন্তু হাত শক্ত করে চেপে ধরল আরেকটু। মুরসালিন হাত নেড়ে বিদায় জানাল, যাহে এখন। আর কথা বলতে ভালো লাগছে না। মুরসালিন আর তাকাল না জয়ের দিকে। সে তার ছেঁড়া শার্টের এক প্রান্ত ছিঁড়ে শরীরের ধুলোবালি ও শুকনো রক্ত মোছার চেষ্টা করল। তাজা খত্তে পানি লাগলে ভীষণ জ্বালা ধরে। আশেপাশে পানিও নেই। মুরসালিন তায়াম্মুম করে ফজরের নামাজে বসল। আস্তে করে উঠে দাঁড়াল অন্তুকে নিয়ে। অনেকক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল স্থির হয়ে। 3টে দেহ অচেতন হয়ে পড়ে আছে। হাসপাতালে পাঠানো দরকার। তার সেসব আর ইচ্ছে করছে না।
এমপি সাহেব এদের অবস্থা জানার পর আরেকটা ঝড় আসবে। আসতে পারে আরমিনের উপরও। কিন্তু জয়ের মাথাটা ফাঁকা লাগছে। মুরসালিন নামাজে সালাম ফিরিয়ে বসল, তখনও জয় দাঁড়িয়ে। তার আশপাশে অনেকগুলো ছোট ছোট দেহ ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। দু-একজন ঘুম ভেঙে আধো চোখ খুলছে, আবার শরীরের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছে। খানিক পরে সব ওভাবেই ফেলে অন্তুকে নিয়ে দোতলায় উঠে এলো। অন্তুর শরীর চলছে না। কোনোরকম সে অজু করে এসে নামাজে বসল। কোনো কথা নেই। খানিকটা দূরে বসে জয় মেঝেতে হাত পা ছড়িয়ে বসে মন ভরে খানিকটা মদ খেল। এরপর শরীরে একটা সাডেটিভ ইনজেকশন পুশ করে শুয়ে পড়ল। সারাদিন একটানা ঘুমিয়ে ঘুমটা ছুটল মাগরিব আজানের পর। অন্তু নামাজে বসেছে। জয় চোখ বুজে উপুড় হয়ে পড়ে রইল। কিন্তু এর মাঝে অন্তু আচমকা নামাজের মাঝে উঠে বাথরুমে দৌড়ায়। তার পায়ের আওয়াজে ঝিম ছেড়ে গেল জয়ের। এক দৌড়ে বাথরুমে পৌঁছে অন্তুকে ধরল। কি হয়েছে? এই মেয়ে। অন্তু তাকাল। আবার শুধায়, কি? ওইভাবে দৌড়ায় আসলা কেন? শরীর খারাপ। উহু। অন্তু জয়কে ছাড়িয়ে চোখে মুখে পানি দিল। তখনও কপাল কুঁচকে তাকিয়ে আছে জয়। অন্তু বলল, আপনার বরঘরে গেলেই আমার শরীর খারাপ হয়। তার উপর আপনার যা মন মাতানো জীবনের গল্প। মানসিকভাবে খালি পাগল হওয়া বাকি। আর তো শরীর। আমি ঠিক আছি। আপনার খাবার বাড়া আছে, খেয়ে আসুন। আচমকা অন্তুকে পাজা কোলে তুলে নিল। অন্তু ঘটনার আকস্মিকতায় মৃদু চেঁচিয়ে উঠল, এই নামান আমাকে। নেশা চড়ে গেছে আপনার। নামান নামান। পরে যাব আমি। এটা কি ধরনের কাজ? নামান। আল্লাহ। গম্ভীর মুখে বলল, চুপ। আমার সাথে ছলনা করবে না। নেশা করে কেন? মরার পরও তোমার বোঝা ওঠানোর সাধ্য আছে জয় আমিরের। ঘুমাইছ নাকি সারাদিন সংসার সামলানোর নাটক করছ? কি হয়েছে তোমার? চেহারার এই হাল কেন? আমার সত্যি কিছু হয়নি। আশ্চর্য। দিব্যি ভালো আছি আমি। আপনার মতো আনহাইজিনিক পরিবেশে কমফোর্ট থাকার অভিজ্ঞতা নেই আমার। অন্তুকে বিছানায় টান টান শুইয়ে দিয়ে ওভাবেই ঝুঁকে রইল। জয়ের চোখে চোখ পড়লে অন্তু মুখ ফেরায়। আচমকা অন্তুর গালটা ধরে নিজের দিকে ফেরালো। আমার দিকে তাকাও। কি হয়েছে? কেমন লাগতেছে? আমি তোমার জীবনে কাল হয়তো বহুকাল আগেই আসছি, কিন্তু শরীর চেহারায় এইরকম দুর্বলতা নতুন। অসুস্থ তুমি? ঘুমাওনি? অন্তু অপ্রস্তুত হয়ে পড়ল। জয় কখনোই এভাবে নমনীয়তার সাথে এমন হুটহাট তাকে ছোঁয় না। ইগোর চোটে ছোঁই না বলা চলে। অন্তু জয়ের হাত সরিয়ে দিয়ে বলল, কিচ্ছু হয়নি। ঘুমেরই অভাব। এই যা। জয় সোজা হয়ে বসল বিছানায়, একটা বট করে শ্বাস ফেলে আডমোডা ভাঙল। চট করে নিজের চিরায়ত রূপে ফিরল। আমার ধারণা আমার এত দুঃখের গল্প শুনে আপনার উপরে তোমার একটা পীড়িত পীড়িত ভাব আইছে। নতুন প্রেমের আছর। ঠিক না ঘরওয়ালি? অন্তু চোখ বুজে ঘাট কাত করে শুয়ে বলল, আপনি আমার সেরকম স্বামী নন। আপনি স্বামী হবার আগে আসামি আমার। আপনার সামান্য একাংশের প্রেমে পড়াই যায়, অথচ বাকি অধিকাংশকে এড়ানোর উপায় কই? জয় কিছুক্ষণ চুপচাপ দেখল অন্তুকে। অন্তুর সৌন্দর্যে একটা ম্লান ছায়া পড়েছে। উজ্জ্বলতা হারানো মৃত তারকার মতন এক অন্ধকার নেমেছে। জয়কে কেউ ভেতর থেকে ডেকে শুধায়, এর দায় তোর নয় তো জয়? অস্বীকৃতি জানায়, আমার কেন? ভেতর থেকে উত্তর আসে, তুই যে সৌন্দর্য খুঁজছিস তা আমজাদ আলী প্রামাণিকের মেয়ের, তুই যা দেখছিস তা তোর স্ত্রীর। তাহলে দায় কার? স্ত্রীর। কথাটা বিধল ভেতরে। আজ এই কথাটাকে নিয়ে মুরসালিন অপমানজনক ইঙ্গিত করেছে। জয়ের ভেতরে একটু আক্রোশ জেগে উঠল। তার স্ত্রী অথচ সেই আসামি। এমনটাই তো বুঝিয়েছে মুরসালিন। এখনও মেয়েটার শারীরিক সৌন্দর্য অক্ষত। চিকন স্বর্ণের চুড়ি পরা হাত দুটো বুকের উপর ভাঁজ করে শুয়েছে। সেই হাত দুটো সুন্দর। জয়ের চোখে অন্তুর শরীরের সবচেয়ে আকর্ষণীয় অংশ অন্তুর গলার নিচটা। ফর্সা গলায় স্বর্ণের চেইন। বরাবর জয়ের চোখ লেগে যায় ওখানে। অন্তুকে ডিঙিয়ে ওপাশে গিয়ে শুয়ে পড়ল। অন্তু উঠে বসে। চোখ বুজেই হাত চেপে ধরল, উঠো না ঘরওয়ালি। শুয়ে থাকো আমার সাথে। নামাজ শেষ হয়নি আমার। খেয়ে আসুন আপনি। অন্তুর হাত আরেকটু চেপে ধরে বলল, নামাজ কাজাও পড়া যায়। আমি একটু ঘুমাবো তোমাকে সাথে নিয়ে।
শরীর মেজাজ কোনোটাই ভালো না। আমার পাশে শুয়ে পড়ো। অন্তু কপাল জড়িয়ে তাকাল জয়ের দিকে। নিশ্চিন্তে চোখ বুজে শুয়ে আছে। শক্ত করে চেপে ধরে আছে অন্তুর হাত। এই কাজটা আজ সারারাত থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার করেছে। অন্তু কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎই জিজ্ঞেস করল, জিন্নাহ আমিরকে যদি হামজা সাহেব মেরে থাকেন? জয় চোখ খুলে সোজা অন্তুর চোখের দিকে তাকায়। নির্ঘুম চোখ দুটো লাল, সজাগ,